আজ আমরা দেখতে চলেছি ২০২৩ সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভি, যার নাম হলো দ্য সোয়ার্ম। এটি মূলত একটি সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি, যেখানে এমন একটি ভবিষ্যৎ পৃথিবীকে দেখানো হয়েছে যখন পৃথিবীর সমস্ত সমুদ্রগুলো অদ্ভুত আচরণ করতে শুরু করেছিল। একবার ভেবে দেখুন তো, পুরো পৃথিবীর সমুদ্রের তলদেশে যতগুলো প্রাণী রয়েছে, এক এক করে তারা সবাই যদি মানুষের শহরে চলে আসতে শুরু করে, যেমন বিশাল বিশাল দানবাকৃতির হাঙর, ভয়ানক কাকড়া এবং বিভিন্ন ধরনের বিষাক্ত মাছ, আর তারা মানুষের শহরে এসে সবকিছু ধ্বংস করতে শুরু করে, তখন পৃথিবীর পরিস্থিতি কতটা ভয়ানক হতে পারে। তো পৃথিবীর এমনই এক ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করে মানুষকে শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পেরেছিল, নাকি এখানেই ধ্বংস হয়ে গিয়েছিল পুরো পৃথিবী? সেটাই আমরা দেখব আজকের এই দুর্দান্ত সার্ভাইভাল মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক সামুদ্রিক প্রাণীর আক্রমণে ধ্বংস হয়ে যাওয়া এক পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় বিশাল বড় এক সমুদ্রের মাঝখানে, যেখানে আমরা একজন জেলেকে দেখতে পাই, যে কিনা তার ছোট্ট একটি বোটে করে সমুদ্রে মাছ ধরার জন্য এসেছে। তো এখানে সে সমুদ্রে জাল ফেলার পর যখন জাল ওঠানোর সময় আসে, তখন সে তার পুরো শক্তি দিয়ে জালটিকে টানতে থাকে, কিন্তু অদ্ভুতভাবে জালটি কোনোভাবেই উঠে আসছিল না। মনে হচ্ছিল যে জালটি কোনো কিছুর সঙ্গে আটকে গিয়েছে। তাই লোকটি এখানে আর দেরি না করে সে নিজেই সমুদ্রের পানিতে নেমে যায়, আর সে সমুদ্রের গভীরে গিয়ে দেখতে পায় যে তার জালটি একটি পাথরের সঙ্গে আটকা পড়েছে। সে তখন দ্রুত তার চাকু বের করে জালটিকে কেটে ছাড়িয়ে নিচ্ছিল, কিন্তু এমন সময় তার চারিপাশটা একদম অন্ধকার হয়ে যায়। আর সে যখনই উপরে তাকায়, ঠিক তখনই দেখা যায় হাজার হাজার মাছ তাকে ঘিরে ফেলেছে। মুহূর্তের মধ্যেই এই সমস্ত মাছেরা তাকে গ্রাস করে ফেলে, আর সে সঙ্গে সঙ্গে সেখানেই মারা যায়। আসলে এখন পৃথিবীর বিভিন্ন জায়গাতে এই ধরনের অদ্ভুত ঘটনাগুলো ঘটছিল। এবার পরের দিন সকালে আমরা সেই সমুদ্রের কিনারের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে লিওন এবং তার একজন বন্ধু দাঁড়িয়েছিল। তারা মূলত সামুদ্রিক জীবদের উপর রিসার্চ করে থাকে, আর তারা এখানে সমুদ্রের কিনারায় পড়ে থাকা বিশাল বড় একটি তিমি মাছকে দেখছিল, যেটার ওজন প্রায় ৩০ টনের কাছাকাছি। তবে তিমিটির শরীরে প্রচুর পরিমাণে আঘাতের চিহ্ন ছিল, আর এটা মারা গিয়েছিল। কিন্তু লিওন এটা কোনোভাবেই বুঝতে পারছিল না যে এত বিশাল দেহী তিমির এই অবস্থা কে করেছে। লিওনের সন্দেহ হয় এখানকার জেলেদের উপর। তাই লিওন তখন একজন জেলের কাছে গিয়ে যখন এই তিমির ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন সেই জেলে তাকে কোনো কিছু না বলে তাকে তার একটি বোটের কাছে নিয়ে যায়, যেই বোটের উপর বিশাল আকৃতির একটি হাঙর হামলা করেছিল। তো এই জেলে এখানে লিওনকে জানায় যে কাল যখন সে তার বোট নিয়ে সমুদ্রে গিয়েছিল, তখন তার সঙ্গে এমন কিছু ঘটেছিল যেটা এর আগে কখনো হয়নি। মাঝ সমুদ্রে হঠাৎ করেই তার বোটের কাছে বিশাল বড় বড় হাঙর চলে আসতে থাকে। হাঙরদের সাথে অনেকগুলো তিমিরাও ছিল, আর তারা এত বেশি হিংস্র হয়ে উঠেছিল যে তারা তার বোটের অবস্থা একদম তছনছ করে দিচ্ছিল। তাই এক পর্যায়ে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য সে তিমির উপর হামলা করেছিল। তবে এসব কিছু জানতে পেরে লিওন অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়, আর সেটা কিছুতেই বুঝতে পারছিল না যে কেন হঠাৎ করে সমুদ্রের প্রাণীগুলো এমন হিংস্র হয়ে উঠেছে। অন্যদিকে আমরা চার্লি নামের একজন বায়োলজিস্টকে দেখতে পাই। সেও মূলত সমুদ্রের বিভিন্ন প্রাণীদের উপর রিসার্চ করত, আর বর্তমানে সে তার রিসার্চ সেন্টার থেকে সমুদ্রের দেখাশোনার দায়িত্ব পেয়েছে। তো হঠাৎ করে সমুদ্রের মাঝখানে সেট করা টাওয়ারের মধ্যে সে একটি সিগন্যাল পায়, যেটা কোনো ভালো লক্ষণ ছিল না। তো সে বিষয়টি দ্রুত চেক করার জন্য সমুদ্রের একদম নিচে চলে যায়, আর সে দেখতে পায় যে টাওয়ারের সঙ্গে যে ডিটেক্টরটি রয়েছে, সেই ডিটেক্টরটি সমুদ্রের মাঝখানের কিছু শৈবালের সঙ্গে আটকে গিয়েছে। এরপর যখন সে সেই ডিটেক্টরটিকে খুলছিল, ঠিক তখনই সে সেখানে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। এতে সে অনেক ভয় পেয়ে যায়, আর সে দ্রুত ডিটেক্টরটিকে নিয়ে উপরে চলে আসে। এরপর সে বোটের মধ্যে শুয়ে লম্বা একটি শ্বাস নেয়, যেন মনে হচ্ছিল যে সে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে। তবে এখনও তার কাজ শেষ হয়নি, তাকে আবারও এই ডিটেক্টরটিকে জায়গা মতো সেট করতে হবে। কিন্তু তার শরীরে এখন এই শক্তিটুকুও ছিল না। তাই সে তখন তার বয়ফ্রেন্ড ভিকিকে সাহায্যের জন্য ডেকে নিয়ে আসে। এরপর তারা দুজন মিলে কোনো মতে ডিটেক্টরটিকে আবারও সেট করে দেয়। এবার যখনই তারা দুজন সেখান থেকে ফিরে যাচ্ছিল, ঠিক তখনই ভিকি এখানে একটি জিনিস লক্ষ্য করে, যেটা সে আগে কোনোদিন দেখেনি। চার্লি তখন সেই জিনিসটিকে টেনে তার কাছে নিয়ে আসে, আর সে ভিকিকে সেখানে আগুন জ্বালিয়ে একটি ট্রিক্স দেখায়, এবং সে তাকে বলে যে এগুলো হচ্ছে এক প্রকার সামুদ্রিক জীব, যেগুলো মারা যাওয়ার পর দীর্ঘদিন ধরে সমুদ্রে ভেসে থাকার কারণে এগুলো মূলত এক ধরনের ফায়ার আইসে পরিণত হয়ে যায়, আর এতে মিথেন গ্যাস থাকার কারণে এগুলোতে সহজেই আগুন জ্বালানো যায়। ব্যাপারটি ভিকির কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়। কিন্তু এমন সময় চার্লি আশেপাশে তাকিয়ে লক্ষ্য করে যে সম্পূর্ণ সমুদ্র ফায়ার আইস দিয়ে ভরে গিয়েছে, যেটা কোনো স্বাভাবিক বিষয় ছিল না। তাই চার্লি তখন দ্রুত তার রিসার্চ টিমকে এই বিষয়টি জানায়। রিসার্চ টিমও এটা দেখে অনেক অবাক হয়ে যায়, আর তারা চার্লিকে বলে যে সে যেন প্রতিনিয়ত সমুদ্রের সমস্ত কিছুর উপর নজর রাখে, আর সেখানকার প্রত্যেকটি আপডেট তাদেরকে জানায়। অন্যদিকে আমরা লিওনকে দেখতে পাই।
লিওন প্রায় কয়েকদিন যাবৎ আশেপাশের হাঙরদের উপর নজর রাখছিল, কিন্তু এই কয়েকদিনে সে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করে না। তবে একদিন দেখা যায় হঠাৎ করে সে সমুদ্রের গভীর থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়, যেটা মোটেও কোনো স্বাভাবিক আওয়াজ ছিল না। তাই লিওন তখন নিজেই একটি বোট নিয়ে সমুদ্রের সেই জায়গাটিতে যেতে চাইছিল যেখান থেকে শব্দগুলো আসছে। যে একটি ট্যুরিস্ট বোটও সেদিকেই যাচ্ছিল, কারণ ট্যুরিস্টরা হাঙর দেখতে এসেছে। এদিকে লিওন যখন তার বোট নিয়ে সেদিকে যাচ্ছিল, ঠিক তখনই তার বোটের সামনে বিশাল বড় একটি হাঙর চলে আসছে। প্রথমে লিওন অনেকটাই ভয় পেয়ে যায়, কিন্তু এখানে দেখা যায় যে হাঙরটি আসলে হিংস্র ছিল না। সে কিছুক্ষণ লিওনের দিকে তাকিয়ে থেকে চুপচাপ চলে যায়। তাই লিওন কিছুটা কনফিউজড হয়ে যায়, কারণ সেই মাছে তাকে বলেছিল যে সমুদ্রের প্রাণীগুলো অনেক আক্রমণাত্মক হয়ে উঠেছে, তবে সে সেটার কোনো প্রমাণ পাচ্ছে না। অন্যদিকে ট্যুরিস্টরা হাঙর দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল, আর এদিকে পানির তলদেশে দেখা যায় যে অনেকগুলো হাঙর ট্যুরিস্টদের বোটের দিকে ধেয়ে আসছে। আর এমন সময় সেখানে সেই বিশাল হাঙরটিও চলে আসছে, যেটাকে লিওন কিছুক্ষণ আগে দেখেছিল। ট্যুরিস্টরা এটা দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়, আর তারা সেখানে বিভিন্ন ভিডিও নিতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই শান্ত হাঙরটি এতটা হিংস্র হয়ে ওঠে যে সে সঙ্গে সঙ্গে সমুদ্রের তলদেশ থেকে বেরিয়ে আসে, আর সে সোজা ট্যুরিস্টদের বোটের উপর ঝাঁপ দেয়। এতে করে সেই বোটটি একদম দুভাগ হয়ে যায়, ফলে সমস্ত ট্যুরিস্টরা একদম পানির মধ্যে পড়ে যায়। আর ঠিক তখনই সেখানে লিওন চলে আসে। লিওন কোনো মতে বেশ কয়েকজন যাত্রীকে বাঁচাতে পারলেও বেশিরভাগ যাত্রী এখানে মারা যায়। এমনকি এখানে লিওনের সবচাইতে কাছের বন্ধু লুসিও মারা যায়। লিওনি তো অনেক বেশি আপসেট হয়ে পড়েছিল, সে বুঝতে পারছিল না যে এসব আসলে কি হচ্ছে। অন্যদিকে আমরা জার্মানির অনেক বড় একটি রেস্টুরেন্ট দেখতে পাই, যেখানে একজন শেফ একটি লবস্টার কাটার সময় লক্ষ্য করে যে লবস্টারের শরীর থেকে অদ্ভুত এক ধরনের সাদা তরল পদার্থ বের হচ্ছে, যেটা সে তার জীবনে কোনোদিনও দেখেনি। এরপর সে যখন এই বিষয়টি আরেকটু ভালোভাবে লক্ষ্য করতে যায়, ঠিক তখনই সেই লবস্টার সে সাদা তরল পদার্থ তার শরীরে ছুঁড়ে মারে। এতে সে বিরক্ত হয়ে আরেকজন কাটিং মাস্টারের কাছে লবস্টারটি দিয়ে তাকে কাটতে বলে। আর সেও যখন এটাকে পরিষ্কার করতে যায়, তখন লবস্টারটি তার শরীরেও সেই সাদা পদার্থ ছুঁড়ে মারে। কিন্তু এই বিষয়টি এখানকার কিচেনের মানুষেরা খুব একটা সিরিয়াসভাবে নেয় না। তবে সেদিন রাতের বেলা দেখা যায় যে সেই কিচেনে শেফ যখন খাবার রেডি করছিল, তখন অদ্ভুতভাবে তার পুরো শরীর কাঁপছিল। তার কাছে মনে হচ্ছিল যে তার শরীরে কোনো শক্তিই নেই, এমনকি তার শরীর অনেকটাই সাদা হয়ে যাচ্ছিল। তাই সে তার কাজটি তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসে। কিন্তু প্রত্যেকটি মিনিটে মিনিটে তার শরীর আরও খারাপ হয়ে যেতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই সে সেখানে মারা যায়। আর অন্যদিকে রেস্টুরেন্টের কিচেনে দেখা যায় যে শেফের যে অ্যাসিস্ট্যান্ট এবং কাটিং মাস্টার ছিল, তাদের শরীরেও সেই তরল পদার্থ লাগার পর থেকে তারাও অনেক অসুস্থ হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে তাদের অবস্থাও অনেক খারাপ হয়ে যায়। বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট অনেক বেশি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হসপিটালে নিয়ে আসা হয়। কিন্তু ডক্টররা পর্যবেক্ষণ করে কোনো কিছুই বুঝতে পারছিল না যে তার আসলে কি হয়েছে। আর এখন এই রোগটির ব্যাপারে জানার জন্য তারা এবার প্রধান শেফের বডিটিকে পোস্টমর্টম করার সিদ্ধান্ত নেয়, যে কিনা কিছুক্ষণ আগেই মারা গিয়েছিল। আর এখানে দুজন ডক্টর এই কেসটি তাদের দুজনের মধ্যে ভাগ করে নেয়। সোফিয়া নামের ডক্টর হসপিটালে থেকে অ্যাসিস্ট্যান্টের উপর নজর রাখতে চায়, আর সেসেল নামের ডক্টর চলে যায় সেই রেস্টুরেন্টে সবকিছু জানার জন্য যে ঘটনা মূলত আসলে কি ঘটেছিল। তো সেসেল এখানে রেস্টুরেন্টের ম্যানেজারের কাছ থেকে জানতে পারে যে একটি লবস্টার নিয়ে কাজ করার পরেই তাদের তিনজনের এই অবস্থা হয়েছে। সেসেল তখন এখানে কাটিং মাস্টারের অবস্থা জানতে চায়। ম্যানেজার তখন তাকে তার অ্যাড্রেস দিলে সেসেল সোজা তাকে দেখতে চলে যায়। এদিকে হসপিটালে দেখা যায় অ্যাসিস্ট্যান্টের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, আর ডক্টর হাজার চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। এদিকে সেসেল যখনই কাটিং মাস্টারের রুমে প্রবেশ করে, ঠিক তখনই সে দেখতে পায় যে কাটিং মাস্টারও সেখানে মরে পড়ে আছে। তার মৃত্যু ঠিক শেফের মতোই হয়েছে। এমন সময় সেসেলের কাছে অ্যাসিস্ট্যান্টের মৃত্যুর খবর আসে। সেসেল এতে অনেক ভয় পেয়ে যায়, আর সে বুঝতে পারে যে এখন যা কিছু ঘটছে এই কোনো কিছুই স্বাভাবিক নয়, হয়তো তাদের জন্য কোনো বড় বিপর্যয় আসতে চলেছে। এবার অন্যদিকে আমরা সমুদ্রের মধ্যে বিশাল বড় একটি রিসার্চ জাহাজ দেখতে পাই, যেখানে অনেক বড় একটি হেলিকপ্টার এসে নামে। আর এই হেলিকপ্টারে করে মূলত বিখ্যাত বিজ্ঞানী ডক্টর সিগেল এসেছে, কারণ সমুদ্রে এবং সমুদ্রের প্রাণীদের মধ্যে যে পরিবর্তন ঘটছে সেই বিষয়টি নিয়ে রিসার্চ করে দেখতে চায়। আসলে সেদিন সেই বিশাল আকৃতির হাঙরটি ট্যুরিস্টদের উপর হামলা করার পর থেকে বিভিন্ন রিসার্চার এবং বিজ্ঞানীরা এই সমুদ্রের উপর নজর রাখতে শুরু করেছে, আর ডক্টর সিগেল ছিল তাদের মধ্যে সবচাইতে অন্যতম। এবার সিগেল তার পুরো টিম নিয়ে সমুদ্রের মধ্যে একটি ডিপসি ক্যামেরা পাঠিয়ে দেয়, আর সে সমুদ্রের তলদেশের বিভিন্ন জিনিস দেখতে থাকে। এমন সময় সে দেখতে পায় যে সমুদ্রের তলদেশের মাটির উপরে প্রচুর পরিমাণে পোকা রয়েছে, আর এই পোকাগুলো সাধারণত বরফ এলাকাতে জন্মায়। তবে সমুদ্রের তলদেশে অল্প কিছু পোকা থাকলে সেটা নর্মাল বিষয় ছিল, কিন্তু এখানে পোকাগুলো এমনভাবে ছড়িয়েছিল যে সমুদ্রের তলদেশের মাটি পর্যন্ত দেখা যাচ্ছিল না। এরপর তারা যখন বিষয়টি আরেকটু গভীরভাবে দেখতে যায়,
ঠিক তখনই তাদের ডিপসির লাইট বন্ধ হয়ে যায়। মনে হচ্ছিল যে ডিপসির সঙ্গে কিছু একটা রয়েছে। এখানে আবার তারা অদ্ভুত কিছু শব্দও শুনতে পায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই লাইট চালু হয়ে যায়। সিগেল নিজেও এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। সে তখন তার টিমকে দ্রুত এই পোকাগুলো স্যাম্পল সংগ্রহ করতে বলে। এরপর সেই বরফের পোকাগুলোর উপর রিসার্চ করে দেখা যায় যে বরফের উপর সাধারণত যে পোকাগুলো থাকে, এই পোকাগুলো সেগুলোর চাইতে অনেক আলাদা, কারণ এগুলোর দাঁত রয়েছে এবং এগুলোর প্রজনন ক্ষমতা অনেক বেশি। তারা কয়েক সেকেন্ডের মধ্যে হাজার হাজার মাত্রায় বংশ বিস্তার করতে পারে, যেটা সত্যি অনেক ভয়ঙ্কর একটি বিষয়। এদিকে এই সম্পূর্ণ বিষয়গুলোর উপর পর্যবেক্ষণ করে সেখানকার প্রফেসর ক্যাথরিন সবাইকে জানায় যে এই পোকাগুলো কোনো সাধারণ পোকা নয়, বরং এদের শরীরে এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, যেটার কারণে তাদের বেঁচে থাকার জন্য বরফের প্রয়োজন। তাই তারা বরফ খেতে খেতে সমুদ্রের এত গভীরে চলে এসেছে। এবার অন্যদিকে আমরা লিওনকে দেখতে পাই। লিওনের কাছে একজন জাপানি ব্যক্তি এসে গতকাল রাতের ঘটনা জানায়, যেটা তাদের সঙ্গে গতকাল সমুদ্রে হয়েছিল। আসলে তারা তাদের বিশাল বড় ক্রুজ নিয়ে সমুদ্রে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে সমুদ্রের বিশেষ একটি জায়গাতে তাদের জাহাজ আটকে যায়। এরপর তারা যখনই সমুদ্রের দিকে তাকায়, তখন তারা সেখানে বিশাল বড় একটি কালো ছায়া দেখতে পায়, যেটা তাদের দিকে ধেয়ে আসছিল। তবে সেটা কি ছিল এটা বুঝতে বুঝতেই দেখা যায় সমুদ্রের বুক থেকে বিশাল বড় একটি হাঙর বেরিয়ে আসে। এত বড় হাঙর সে তার জীবনে কোনোদিনও দেখেনি, কিন্তু তারা কোনোমতে তাদের জাহাজ নিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে আসে, তা না হলে সেখানেই তারা কাল মারা যেত। এসব কথা শুনে লিওন আরও অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। আর জাপানি লোকটির কথা শুনে মনে হচ্ছিল যে সমুদ্রের যেই প্রাণীগুলো তাদের উপর হামলা করেছিল, তাদেরকে হয়তো সমুদ্রের গভীরের কোনো শক্তি নিয়ন্ত্রণ করছে। এখন পরিস্থিতি এমন হয়ে যাচ্ছিল যে সমুদ্রের নিচে যা কিছু ঘটছিল সেটা বিজ্ঞানেরও বাইরে ছিল, তাই কেউ সঠিকভাবে বিষয়গুলো বুঝে উঠতে পারছিল না। এখন লিওন এখানে বিষয়টি আরও ভালোভাবে চেক করার জন্য সে তার একজন সিনিয়রের সঙ্গে সমুদ্র বন্দরের কাছে চলে যায়, যেখানে সেই জাহাজটি রাখা ছিল, যেটার উপর গতকাল হাঙ্গরিরা হামলা করেছিল। তো লিওন এখানে জাহাজটির কাছে গিয়ে দেখতে পায় যে জাহাজটির রাডার এবং জাহাজের বিভিন্ন জায়গাতে অদ্ভুত কিছু পোকা লেগে আছে, আর পোকাগুলোর পরিমাণ এত বেশি ছিল যে এটা সম্পূর্ণ জাহাজকে গ্রাস করে ফেলছিল। লিওন নিজেও এটা দেখে খুবই অবাক হয়ে যায়। এরপর সে তার সিনিয়রের কাছ থেকে জানতে পারে যে এই পোকাগুলোর সংখ্যা খুবই কম ছিল, কিন্তু এরা মিনিটে মিনিটে এত বেশি বংশ বিস্তার করছে যে এদের সংখ্যা বেড়েই চলেছে। লিওন তখন পোকাগুলোর কিছু স্যাম্পল ল্যাবে চেক করার জন্য নিয়ে যায়। আর এই পোকাগুলোর উপর রিসার্চের পর তারা একটি বিষয় জানতে পারে, সেটা হলো এই পোকাগুলোর শরীরে এমন কিছু ইনফেকশন ছিল যেটা মূলত এর আগে কখনো কোনো সামুদ্রিক প্রাণীদের শরীরে পাওয়া যায়নি। লিওনের কাছে মনে হচ্ছিল যে এটা মানবজাতির জন্য কোনো বড় একটি সংকেত, হয়তো পৃথিবী অনেক বড় বিপদের সম্মুখীন হতে চলেছে। তাই সে তখন দ্রুত তার টিম নিয়ে এসে বিশাল আকৃতির হাঙরটিকে রিসার্চের জন্য নিয়ে আসে, যেটা কিনা সমুদ্রের কিনারে মৃত অবস্থায় পড়েছিল। আর সে সেই হাঙরের উপর রিসার্চ করে দেখতে পায় যে সেই হাঙরটির মস্তিষ্কের মধ্যে ঠিক একই ইনফেকশন রয়েছে, যেটা জাহাজে লেগে থাকা পোকাগুলোর শরীরে ছিল। অর্থাৎ সামুদ্রিক প্রাণীদের মধ্যে যেই পরিবর্তনগুলো দেখা যাচ্ছিল সেগুলো মূলত এই ইনফেকশনের ব্যাকটেরিয়াগুলোর জন্যই হচ্ছে। তবে এখানে একটি বিষয় খুবই আশ্চর্যজনক ছিল, সেটা হচ্ছে সমুদ্রের প্রত্যেকটি প্রাণী যদি ইনফেক্টেড হয় তাহলে তাদেরকে আলাদা আলাদা ব্যাকটেরিয়া আক্রমণ করে। তাই এটা কোনোদিনও সম্ভব নয় যে যেই ব্যাকটেরিয়া এত ছোট প্রাণীদের উপর আক্রমণ করতে পেরেছে সেটা এত বিশাল আকৃতির হাঙরের উপরও পারবে। এখন পুরো পরিস্থিতি আরও পরিষ্কারভাবে বোঝার জন্য লিওন সমুদ্রের একটি ম্যাপ বের করে, আর সে সেই সমস্ত জায়গাগুলোকে মার্ক করতে শুরু করে, এখন পর্যন্ত যেখানে যেখানে হাঙর এবং অন্যান্য প্রাণীরা অদ্ভুত আচরণ করেছিল। তো এবার পুরো ম্যাপটিতে মার্ক করার পর দেখা যায় যে সেখানে অদ্ভুত একটি প্যাটার্ন তৈরি হয়ে যায়, যেটা কিনা ছিল হাঙরদের একটি মাইগ্রেশন রুট। অর্থাৎ মূলত এই জায়গাগুলোতে এই হাঙরেরা এখন বিচরণ করছে। আর লিওনের ধারণা সেই সম্পূর্ণ জায়গাটিতে সেই ভয়ানক ব্যাকটেরিয়া রয়েছে। তাই বিষয়টি সম্পূর্ণভাবে চেক করার জন্য সে পরের দিনই তার একজন বন্ধুকে নিয়ে সমুদ্রে চলে যায়, আর সে নিজে সেই জায়গাতে চলে যায় যেখানে হাঙররা রয়েছে। তবে সে সুরক্ষার জন্য এমন একটি সময়ে যায় যখন হাঙররা সাধারণত ঘুমিয়ে থাকে। এরপর লিওন প্রত্যেকটি হাঙরকে ঘুরে ঘুরে দেখতে থাকে। তবে এত বিশাল বিশাল প্রাণীদের মধ্যে গিয়ে সে প্রচণ্ড ভয় পাচ্ছিল, কিন্তু এখন মানুষের সুরক্ষার জন্য তাকে এমনটা করতেই হবে। সে তখন এই হাঙরগুলোর গতিবিধি পর্যবেক্ষণের জন্য একটি ঘুমন্ত হাঙরের গায়ে একটি ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দিচ্ছিল, কিন্তু ঠিক তখনই হাঙরগুলো ঘুম থেকে জেগে ওঠে। লিওন এতে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে দ্রুত উপরের দিকে উঠতে শুরু করে। অন্যদিকে বোটে তার টিম মেম্বারও অনেক বেশি আতঙ্কিত অবস্থায় ছিল, কারণ সেও দেখতে পেয়েছে হাঙরেরা জেগে উঠেছে। তাই সে দ্রুত লিওনকে কোনো মতে বোটে উঠতে সাহায্য করে, আর তারা এবারের মতো কোনো মতে বেঁচে এই জায়গা থেকে পালিয়ে যায়। এরপর দেখতে দেখতে প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। লিওন তখন আবারও তার টিম নিয়ে সমুদ্রে ফিরে যায়, যাতে করে আজকে সে তার সেই ট্র্যাকিং ক্যামেরাটিকে নিয়ে আসতে পারে।
তবে এর জন্য আজকে তাকে আর সমুদ্রের মধ্যে নামতে হয় না, বরং তার ট্র্যাকিং ক্যামেরাটি পানির মধ্যে ভাসছিল। তাই লিওন দ্রুত তখন ক্যামেরাটি নিয়ে তার ল্যাবে ফিরে আসে, আর সে ক্যামেরার ভিডিও ফুটেজগুলো চেক করতে চায়। সে তখন ট্র্যাকিং ক্যামেরাটি লাগিয়ে দিয়ে তার পুরো টিম নিয়ে ভিডিও ফুটেজগুলো দেখতে থাকে। প্রথমে ভিডিও সবকিছু স্বাভাবিক মনে হলেও পরবর্তীতে তারা একটি অদ্ভুত জিনিস দেখতে পায়। সেটা হলো এক একটি হাঙরের বিভিন্ন আলাদা আলাদা জায়গাতেই যাওয়ার কথা ছিল, কিন্তু এখন হাঙররা আর সেটা করছে না, বরং তারা সারিবদ্ধভাবে এক সিরিয়ালে পানির নিচের দিকে যাচ্ছে। অর্থাৎ তারা সমুদ্রের এত বেশি গভীরে চলে যাচ্ছে যতটা গভীরে হাঙরদের কখনোই যাওয়ার কথা না। এখানে হাঙরগুলোর আচরণ দেখে এমন মনে হচ্ছিল যে হাঙরগুলোকে হয়তো সমুদ্রের গভীর থেকে কেউ নিয়ন্ত্রণ করছে। এবার ভিডিওর একদম শেষ পর্যায়ে দেখা যায় যে হাঙরগুলো যখন সমুদ্রের একদম গভীরে গিয়ে পৌঁছয় তখন সেখানে অদ্ভুত এক ধরনের আলোর মতো কিছু একটা দেখা যায়, আর সেটার ভেতর থেকে বিশাল এক গর্জনের শব্দ আসতে থাকে। আর সমস্ত হাঙররা সেই জায়গাতে গিয়েই থেমে যায়। মনে হচ্ছিল এই জিনিসটি হয়তো তাদেরকে নিয়ন্ত্রণ করছে। আর এই দৃশ্য দেখে প্রত্যেকটি সায়েন্টিস্টই একদম অবাক হয়ে যায়, কারণ এই আলোর মতো জিনিসটি আসলে কেমন জিনিস এটা তারা আন্দাজ করতে পারছিল না। এবার আমরা গতকাল রাতের একটি ঘটনা দেখতে পাই। বিশাল বড় একটি জাহাজ সমুদ্রের মাঝখান দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একটি জায়গাতে এসে জাহাজটি থেমে যায়। অর্থাৎ জাহাজটি চাইলেও সেই জায়গা থেকে সরতে পারছিল না। এতে করে জাহাজের ভেতরে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায়। আর ঠিক এমন সময় দেখা যায় পুরো জাহাজটিকে সেই আলোর মতো জিনিসটি একদম ঘিরে ফেলেছে, আর সঙ্গে সঙ্গে সেখানকার পানির মধ্যে অদ্ভুত এক ধরনের ঢেউ দেখা যাচ্ছে, যেটা এর আগে কখনোই কেউ দেখেনি। এরপর দেখা যায় আস্তে আস্তে সেই আলোর মতো জিনিসটি জাহাজটিকে নিজের দিকে টানতে শুরু করে, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে জাহাজটি সেখানে ডুবে যায়। অর্থাৎ সেই আলোর মতো জিনিসটি জাহাজটিকে অদ্ভুতভাবে গ্রাস করে ফেলে। এদিকে লিওনরা যখন সেই ফুটেজটি দেখছিল তখন তারা সমুদ্রের নিচে সেই ডুবে যাওয়া জাহাজটিকে দেখতে পায়। আর জাহাজের অবস্থা দেখে তারা বুঝতে পারে যে এই জাহাজ 2-1 দিনের ভেতরেই ডুবেছে। আর এই জাহাজ ডোবার পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ রয়েছে, কারণ গত 1 মাসের মধ্যে সমুদ্রে কোনো ঝড় তুফান বা অন্য কোনো কিছু হয়নি। আর যখন তারা এই ভিডিওটিও চেক করছিল তখন সেই ভিডিওতেও সেই অদ্ভুত গর্জনের আওয়াজটি শুনতে পাওয়া যাচ্ছিল, যেটা সেই আলোর মতো জিনিসটি থেকে আসছিল। তাই বিজ্ঞানীরা এসব দেখে বেশ অবাক হয়ে যায়। কিন্তু এখানে আবার আমরা চার্লিকে দেখতে পাই, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তো চার্লি এখানে সেই ভিডিওটির মধ্যে এমন কিছু দেখতে পায় যেটা অন্য কোনো বিজ্ঞানী দেখতে পায়নি। তো চার্লির কাছে যখন সেই ভিডিও ফুটেজগুলো পাঠানো হয় তখন চার্লি সেই ভিডিওগুলোকে খুবই মনোযোগ সহকারে দেখছিল। আর এমন সময় তার কাছে তার বান্ধবীর পাঠানো একটি ভিডিওর কথা মনে পড়ে যায়, যে ভিডিওটি তার বান্ধবী তাকে তার মৃত্যুর আগে দিয়েছিল। তার বান্ধবী মূলত সমুদ্রের একটি ওয়াচ টাওয়ারে চাকরি করত, আর সেখান থেকে সে তার সঙ্গে যোগাযোগ করেছিল। তো শেষবার যখন সে তাকে ভিডিও পাঠিয়েছিল সেই ভিডিওর ভেতরেও জানালার পেছনে চার্লি ঠিক সেই আলোটি দেখতে পায়, যেটা মূলত ট্র্যাকিং ক্যামেরার ফুটেজের মধ্যে দেখা যাচ্ছে। এমনকি হালকাভাবে জানালা থেকে সে সেই আওয়াজটিও পাচ্ছিল, যেটা সে আজকের ভিডিওতেও পেয়েছে। সে তখন বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য এই দুটো আওয়াজের অডিওকে মিলিয়ে দেখছিল যে আসলে আওয়াজগুলো কতটুকু মিলছে। এরপর দেখা যায় সে যেটা ধারণা করেছে সেটাই সত্যি। আসলে এই আলো এবং আওয়াজ দুটো একই জিনিসেরই ছিল। অর্থাৎ তার বান্ধবীর মৃত্যু এবং সেই জাহাজ ডোবার ঘটনা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না, বরং এই অদ্ভুত আলোর জন্যই হয়তো তাদের কিছু একটা হয়েছিল। চার্লি এখন এই সমস্ত বিষয়গুলো রিসার্চ করার পর সে দ্রুত তার সিনিয়র অফিসারকে এই বিষয়টি জানায়। সে সম্পূর্ণ বিষয়টি তাকে খুলে বলে এবং সে যেটা ধারণা করছে সেই ব্যাপারে সে তাকে প্রত্যেকটি প্রমাণও দেখায়। তবে তার সিনিয়র এখানে তার এই যুক্তিগুলো মানতে একদমই রাজি ছিল না, কারণ তার মতে এমন অদ্ভুত কিছু হতেই পারে না যেটা মানুষকে এভাবে রহস্যজনকভাবে মেরে ফেলবে। নিশ্চয়ই এই দুটো ঘটনা দুর্ঘটনাই ছিল। সে কোনোভাবেই মানতে চাইছিল না যে এই ধরনের কোনো অলৌকিক ঘটনা হতে পারে। আর চার্লি একজন সায়েন্টিস্ট হয়ে এমনটা কিভাবে বিশ্বাস করছে? তবে চার্লি তখন তাকে জানায়, যখন সবকিছুর প্রমাণ সামনেই রয়েছে তখন বিশ্বাস না করে কি কোনো উপায় আছে? এখন এই বিষয়টি নিয়ে প্রত্যেকটি সায়েন্টিস্টদের মধ্যেও কনফিউশন শুরু হয়ে যায়। তবে তাদের ভেতরে সবচাইতে বড় সায়েন্টিস্ট যে সিগেল ছিল তার এখানে চার্লির কথাগুলো যুক্তিসম্মত মনে হচ্ছিল, কারণ আসলে কয়েকদিন যে সমস্ত ঘটনা ঘটছিল সেগুলো কোনো অলৌকিক ঘটনার থেকেও কম কিছু নয়, কারণ এই সমস্ত ব্যাপারে তাদের কাছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও ছিল না। তো সিগেল যখন তার বাড়িতে বসে এই সমস্ত বিষয়গুলো নিয়ে চিন্তা করছিল ঠিক তখনই তাকে তার স্টুডেন্ট ফোন দেয়, যার নাম ছিল কিট। কিট এখানে তাকে একটি ভিডিও পাঠায়, যেটা মূলত ছিল সমুদ্রের আরও একটি রিসার্চের ভিডিও। এই ভিডিওতেও সেই অদ্ভুত আলোটি দেখা যাচ্ছিল, এমনকি সেই ভয়ঙ্কর গর্জনের আওয়াজটিও শোনা যাচ্ছিল। তারপরও সিগেল এই পুরো বিষয়টিকে ল্যাবে রিসার্চ করে দেখতে বলে। এরপর সত্যি সত্যি এই আওয়াজের সঙ্গে প্রত্যেকটি ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। তাই সিগেল তখন সঙ্গে সঙ্গে চার্লির সিনিয়রকে বিষয়টি জানায়। সিনিয়র এতে বুঝতে পারে যে সে শুধুই চার্লির উপর রাগ করেছিল, কিন্তু তারপরও সে চার্লির কাছে নত হতে চাইছিল না।
এবং চার্লি যে সঠিক ধারণা করেছে এটা সে স্বীকার করতে চাইছিল না। তাই পরের দিন সিগেল নিজেই চার্লির সঙ্গে দেখা করার জন্য চলে আসে, আর সে চার্লিকে জানায় যে সে তার সঙ্গে একমত। চার্লি যেটা ধারণা করেছে সেটাই সঠিক। আর চার্লি আজকে পুরো রিসার্চ টিমের সঙ্গে প্রশান্ত মহাসাগরে আরও বড় রিসার্চের জন্য যাবে, যেখানে তারা এই সম্পূর্ণ বিষয়টিকে আরও বড় করে ডিসকাস করবে। তাই মূলত সিগেল তাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে এসেছে। তো চার্লি সেখানে যাওয়ার আগে সিগেল তাকে বেশ কিছু ভিডিও ফুটেজ দিয়ে দেয়, যেগুলো মূলত সে তার স্টুডেন্ট কিডের কাছ থেকে পেয়েছিল, যাতে করে সেই ভিডিও ফুটেজগুলো সে সেখানকার রিসার্চে কাজে লাগাতে পারে। সিগেল এখানে চার্লিকে তার কাজের জন্য অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে, যার ফলে এখানে তাদের দুজনের বেশ ভালো একটি বন্ডিং হয়ে যায়। আর চার্লি এখানে সিগেলের কাছ থেকে বিদায় নিয়ে তার ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে আমরা সিগেলের সেই স্টুডেন্ট কিডকে দেখতে পাই, যে কিনা একটি রিসার্চ ল্যাবে কাজ করছিল। কিন্তু এখানেও একটি অদ্ভুত ঘটনা ঘটে যায়। দেখা যায় এখানে একসঙ্গে সকলের ফোনে রিং বেজে ওঠে। এরপর ফোন চেক করলে দেখা যায় তাদের ফোনে বড় একটি সুনামির ওয়ার্নিং এসেছে, যেটা অনেক বিপজ্জনক মাত্রার ছিল। আর এই সুনামি যেই শহরে এখন আসার কথা রয়েছে সেই শহরগুলোর মধ্যে চার্লির সেই ওয়াচ টাওয়ারটিও ছিল, যেখানে এখন মূলত চার্লি তার রিসার্চের জন্য গিয়েছে। এই খবরটি পেয়ে কিড তখন চার্লিকে বারবার ফোন করতে থাকে, যাতে করে সে তাকে সাবধান করতে পারে। কিন্তু চার্লি মূলত তার বাড়িতেই তার ফোনটি ভুলে রেখে এসেছিল, তাই চার্লিকে ফোনে কোনোভাবেই পাওয়া যাচ্ছিল না। এজন্য কিড তখন দ্রুত সিগেলকে বিষয়টি জানায়, যাতে করে সে চার্লিকে সাবধান করে দেয় সেই ওয়াচ টাওয়ারে না যাওয়ার জন্য। কিন্তু চার্লি তো অলরেডি সেখানে চলে গিয়েছে। তারপরও সিগেল তখন দ্রুত তার হেলিকপ্টারের সাহায্যে কোনোমতে চার্লির ওয়াচ টাওয়ার পর্যন্ত পৌঁছে যায়। আর সুনামি যখন তার ওয়াচ টাওয়ারকে একদম ভেঙে তছনছ করে দেবে, ঠিক তার কয়েক মিনিট আগে সিগেল তাকে কোনোমতে বাঁচিয়ে হেলিকপ্টারে উঠিয়ে নেয়। আর তারা নিচে তাকিয়ে দেখতে পায় যে চার্লির সম্পূর্ণ ওয়াচ টাওয়ারটি মুহূর্তের মধ্যেই পানির নিচে তলিয়ে যায়। তারপর আজকে সিগেলের জন্য কোনোমতে চার্লির জীবন বেঁচে যায়। তবে এ সময় আবার পৃথিবীর বিভিন্ন জায়গাতে অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটছিল। কোথাও কোথাও আকাশে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে বেড়াচ্ছিল, আবার কোথাও কোথাও সুনামি আসার বদলে সমুদ্রের পানির স্তর নেমে যাচ্ছিল, ফলে সমুদ্রের তীরগুলোও শুকিয়ে যাচ্ছিল। তবে যারা এই মুহূর্তে সমুদ্রকে নিজের চোখে দেখতে পাচ্ছিল তারা সবাই বুঝে গিয়েছিল যে এটা কোনো সাধারণ ঘটনা নয়, বরং সমুদ্র বিশাল এক তাণ্ডবের আগে নিজের সমস্ত পানি টেনে নিচ্ছে। আর মুহূর্তের মধ্যে সম্পূর্ণ পানি পুরো শহরে আছড়ে পড়তে চলেছে। তাই যে যেখানে ছিল সবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু মুহূর্তের মধ্যে বিশাল বড় সমুদ্র বিভিন্ন শহরের উপর আছড়ে পড়ে। এতে করে শত শত মানুষ মারা যায়, শত শত শহর ধ্বংস হয়ে যায়। এখন এই পুরো বিষয়টি যখন অনেক বেশি সিরিয়াস হয়ে উঠেছিল, তখন গভর্নমেন্টের পক্ষ থেকে বিশাল বড় একটি মিটিংয়ের আয়োজন করা হয়। আর সেই মিটিংয়ে অনেক বড় একটি বিজ্ঞানী সকলকে এমন একটি ভাইরাসের কথা বলে, যেটা কিনা সেই সুনামি চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। সে এখানে জানায় যে সমুদ্রের মধ্যে যে ভাইরাস অলরেডি ছড়িয়ে পড়েছে, সেটা যদি এভাবে আস্তে আস্তে মানুষের শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে, তাহলে কোনো মানুষই আর বাঁচবে না। তাই সবাই অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। তবে অন্যদিকে দেখা যায় যে সেই ভাইরাস অলরেডি মানুষের শরীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে। একটি গ্যারেজের মধ্যে একজন কর্মচারী যখন কাজ করছিল, ঠিক তখনই হঠাৎ করেই তার শরীর একদম খারাপ হয়ে যায়। আর কয়েক সেকেন্ডের মধ্যে তার মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে, ঠিক যেমনটা শেফের সঙ্গেও হয়েছিল। এরপর মুহূর্তের মধ্যে সেও সেখানে মারা যায়। আর এখন এই ধরনের ঘটনার খবর বিভিন্ন জায়গা থেকে আসছিল। কিন্তু সবচাইতে অবাক করার বিষয় হচ্ছে, যারা যারা এই ভাইরাসে ইনফেক্টেড হয়ে এখন মারা যেতে শুরু করেছে, তাদের মধ্যে কেউই সামুদ্রিক কোনো জীব খায়নি। তারপরও তারা সেই ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছিল। এবার অন্যদিকে আমরা সোফিয়া নামক সেই ডক্টরটিকে দেখতে পাই, যে কিনা হসপিটালে থেকে সেই শেফের অ্যাসিস্ট্যান্টের উপর নজর রাখতে চেয়েছিল। তো সে যখন তার সমস্ত পেশেন্ট নিয়ে ব্যস্ত ছিল, ঠিক তখনই তার কাছে আরেকজন ডক্টর সেসেলের ফোন আসে, যে কিনা বাকি ঘটনার তদন্তের জন্য বিভিন্ন জায়গাতে গিয়েছিল। তো সেসেল এখানে সোফিয়াকে জানায় যে সে অনেক ভয়ানক একটি বিষয় জানতে পেরেছে। আসলে সেদিন সে রেস্টুরেন্টে লবস্টারটির জন্য সবাই ইনফেক্টেড হয়েছিল, অর্থাৎ যে ভাইরাসের কারণে শেফ এবং তার দুজন অ্যাসিস্ট্যান্ট মারা গিয়েছিল, তাদের মধ্যে কাটিং মাস্টার মারা যাওয়ার আগে লবস্টারটিকে সেখানে ধুয়েছিল, যার কারণে লবস্টারের ব্যাকটেরিয়া শহরের পানির পাইপলাইনের সঙ্গে মিশে গিয়েছে এবং এটা আস্তে আস্তে পুরো শহরে ছড়িয়ে পড়েছে, যার কারণে এখন শহরের বিভিন্ন মানুষ ভাইরাসে ইনফেক্টেড হয়ে মারা যাচ্ছে। আর সোফিয়া এখানে এই বিষয়টি জানতে পেরে সামনের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় যে ফোন কলে কথা বলতে বলতে মুহূর্তের মধ্যে সেখানে পেশেন্টের সংখ্যা বাড়তে থাকে, যারা কিনা ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছে। এদিকে ডক্টর সেসেল তখন গভর্নমেন্টের বিভিন্ন লোকদের সঙ্গে বিষয়গুলো নিয়ে মিটিং করছিল। সেখানে মিটিংয়ে তাদের সবাইকে জানায় যে ইমার্জেন্সিভাবে শহরের প্রত্যেকটি মানুষকে পানি ফুটিয়ে খেতে হবে এবং যত সামুদ্রিক খাবার আছে সেই সমস্ত খাবার খাওয়া বন্ধ করে দিতে হবে। তবে এই বিষয়টি পুরো দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর অনেক বড় একটি প্রভাব ফেলবে। তাই গভর্নমেন্টের লোকেরা কোনোভাবে এই বিষয়টিতে রাজি হতে চাইছিল না,
কারণ তারা লবস্টার ছাড়া আরও অনেক সামুদ্রিক প্রাণীর উপর রিসার্চ করেছে। তাদের ভেতরে কোনো ধরনের ভাইরাস পাওয়া যায়নি। তাই এভাবে পুরোপুরি সামুদ্রিক প্রাণী খাওয়া নিষিদ্ধ করে দেওয়াতে তারা একদমই রাজি ছিল না। এবার আমরা পৃথিবীর আরেকটি প্রান্তের ভয়ানক একটি দৃশ্য দেখতে পাই, যেখানে হঠাৎ করে সমুদ্রের তলদেশে যত পরিমাণ কাঁকড়া রয়েছে সেই সমস্ত কাঁকড়াগুলো সমুদ্র থেকে উঠে শহরের দিকে আসছিল। আর তারা এত দ্রুত গতিতে চারিপাশে ছড়িয়ে পড়ছিল যে মানুষ তাদের হাত থেকে পালানোর সময়টুকুও পাচ্ছিল না। একটি কাপল এখানে কাঁকড়াগুলোর হাত থেকে বাঁচার জন্য বাইক নিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু বাইকের ফুল স্পিডও কাঁকড়াদের গতির কাছে হার মেনে যায়। কাঁকড়াগুলো সঙ্গে সঙ্গেই তাদেরকে গ্রাস করে ফেলে, আর দেখতে দেখতেই সম্পূর্ণ শহর কাঁকড়াদের দখলে চলে যায়। তবে একই ঘটনা পৃথিবীর আরও অনেকগুলো দেশেই ঘটছিল। এদিকে সেসিল যখন এই ঘটনাটির খবর পায় তখন সে সেই কাঁকড়ার একটি স্যাম্পল এনে রিসার্চ করতে শুরু করে। আর কাঁকড়াটির উপর রিসার্চ করে তার শরীরে সে একই ব্যাকটেরিয়া পাওয়া যায় যেটা সেই লবস্টারটির শরীরে পাওয়া গিয়েছিল। তবে সবচাইতে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে কাঁকড়াগুলোর মূলত কোনো চোখ ছিল না, অর্থাৎ তারা সমুদ্রের এত পরিমাণ গভীরে তৈরি হয়েছে যে সেখানে তাদের চোখ তৈরি হয়নি, যেটা অনেক ভয়ানক একটি ব্যাপার ছিল। কারণ এই ধরনের চোখ না থাকা প্রাণীরা কখনোই সমুদ্রের উপরে উঠে আসে না। আর তাছাড়া তাদের চোখ না থাকা সত্ত্বেও তারা মানুষের উপর কিভাবে হামলা করছে, এসব নিয়ে সেসিল অনেক বেশি দুশ্চিন্তায় ছিল, কারণ সে এসবের পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ খুঁজে পাচ্ছিল না। তবে এমন সময় ডক্টর সোফিয়া সেসিলকে বলে যে সে ধর্মে অনেক বেশি বিশ্বাস করে, আর তার বিশ্বাস মানুষ যখন অনেক বেশি পাপে পরিপূর্ণ হয়ে যায় তখন সৃষ্টিকর্তা প্রকৃতির মাধ্যমে তাদের উপর গজব ঠেলে দেয়। আর তার কাছে এমন কিছুই মনে হচ্ছে। যদিও কোনো প্রমাণ ছাড়া সেসিল এই সমস্ত কথায় বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু এই কয়েকদিন যাবৎ যা কিছু ঘটছে সেই সবকিছু সৃষ্টিকর্তার অলৌকিক ক্ষমতাকে নির্দেশ করছে। তাই সে এখানে সোফিয়াকে বলে যে সৃষ্টিকর্তা গজব দিচ্ছে কিনা সেটা আমি জানি না, তবে আমার এইটুকু বিশ্বাস আছে যে সমুদ্রের মধ্যে এমন অলৌকিক কিছু রয়েছে যেটা মানুষের চাইতে অনেক বেশি শক্তিশালী, আর সেটা পুরো সমুদ্রকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। হয়তো সে মানুষের উপর তাদের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিচ্ছে। তাই এখনই সাবধান না হলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এজন্য সেসিলি পুরো বিষয়টি দুনিয়ার সামনে বলার জন্য আবারও একটি প্রেস কনফারেন্সে যায়, আর সে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে যা কিছু ঘটছে সেগুলো স্বাভাবিক নয়, সবকিছুর পেছনে কোনো অলৌকিক শক্তির হাত রয়েছে। হয়তো সৃষ্টিকর্তা নিজের প্রকৃতির মাধ্যমে মানুষের উপর প্রতিশোধ নিচ্ছে, মানুষকে ধ্বংস করে দিচ্ছে। তাই এখনই সবার সাবধান হয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত। কিন্তু এখানে অনেক বড় বড় অফিসাররা সেসিলের কথায় প্রচণ্ড হাসছিল, কারণ সেসিলের কথার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা ছিল না। তবে সেসিল যখন এখানে তার কথার বেশ কিছু যুক্তি এবং ভিডিও ফুটেজ দেখায় তখন এখানকার অনেকের মনে এই ব্যাপারে ভয় ঢুকে যায়। এমনকি এখানে দেখা যায় সেসিলের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিল সমুদ্রের সেই সায়েন্টিস্টের টিম, যারা কিনা এই বিষয়গুলো নিয়ে বেশ কিছুদিন ধরে রিসার্চ করছিল। তো সেসিল এখানে যা কিছু বলছিল সেই সবকিছুর সঙ্গে সায়েন্টিস্ট টিমের সবাইও একমত ছিল। কারণ হঠাৎ করে বিশাল বড় হাঙরের বারবার মানুষের উপর হামলা করা, সমুদ্রের ভয়ানক সুনামির মানুষকে ধ্বংস করে দেয়া এবং সমুদ্র থেকে কাঁকড়া বেরিয়ে এসে মানুষকে গ্রাস করে ফেলা, সেই সাথে সমুদ্রের ভয়ানক আলোর মধ্যে সেই জাহাজটি তলিয়ে যাওয়া, এই সবকিছু কোনো অলৌকিক ঘটনা ছাড়া কিছুই হতে পারে না। এরপর দেখা যায় সিগেল তখন সেসিলের সঙ্গে একটি মিটিংয়ের আয়োজন করে। সেই সাথে সে এখানে সেই সমস্ত সায়েন্টিস্টদেরকেও ডাকে যার কিনা মূলত সমুদ্রের বিভিন্ন অলৌকিক ঘটনা দেখেছিল। তাই সিগেল তখন তাদের সবার সঙ্গে বিষয়টি নিয়ে ডিসকাস করতে শুরু করে। তবে অনেক আলোচনার পরে এখানে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না। তাই তারা সবাই সিদ্ধান্ত নেয় যে তারা এই সম্পূর্ণ ঘটনাটিকে আবারও অলৌকিক হিসেবে ব্যাখ্যা করবে, কারণ এছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। তবে এতে করে তাদের সবচাইতে সিনিয়র প্রফেসর ক্যাথলিন সেখান থেকে চলে যায়, আর সে টিম থেকে চিরদিনের জন্য বেরিয়ে যায়, কারণ সে জানে পৃথিবীর কেউই বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাড়া তাদের কথা বিশ্বাস করবে না। তাই যেখানে তাদের মূল্যই নেই সেখানে সে থাকবে না। তবে সে চলে যাওয়াতে তাদের টিমের অনেক বড় একটি লস হয়ে যাবে, এবং তাদের এই রিসার্চটি তাকে ছাড়া সম্পূর্ণ করাটাও অসম্ভব ব্যাপার, কারণ সে চলে গেলে গভর্নমেন্টের পক্ষ থেকে রিসার্চের জন্য তাদেরকে টাকাও দেয়া হবে না। তারপরও সিগেল এখানে পুরো রিসার্চের দায়িত্ব নিজে নিয়ে নেয়, আর সে গভর্নমেন্ট মিটিংয়ের মাধ্যমে সবাইকে বুঝিয়ে বলে যে তাদের কাছে এখন একটি মাত্র উপায় আছে। তারা সমুদ্রের মধ্যে যে অলৌকিক জিনিসটি দেখেছে তাদেরকে যেভাবেই হোক সেটার সঙ্গে যোগাযোগ করতে হবে, এবং তার কাছ থেকেই জানতে হবে যে সে মূলত কি চাইছে। আর তার ধারণা সে মূলত সমুদ্রের সবচাইতে গভীরতম স্থানেই রয়েছে, আর তারা রিসার্চের জন্য সেই জিনিসটির নাম দিয়েছে ইল। তাই এই রিসার্চের জন্য তাদের অনেক ফান্ডের প্রয়োজন। কিন্তু সিগেলের এই ধরনের অদ্ভুত কথাবার্তা কেউই বিশ্বাস করছিল না, তাই তারা সরাসরি তাকে ফান্ড দিতে মানা করে দেয়। এতে সিগেল অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। কিন্তু সেদিনই দেখা যায় যে অনেক বড় একটি জাপানি শিপিং কোম্পানির মালিক তাদেরকে ফান্ড দেওয়ার জন্য রাজি হয়ে যায়, কারণ তার নিজের আন্ডারে যেহেতু অনেকগুলো জাহাজ রয়েছে তাই সেও এই সমস্ত অলৌকিক ঘটনা শুনেছে। আর যদি সমুদ্র সত্যি সত্যি এভাবে মানুষের উপর প্রতিশোধ নেয়
আর মানুষ কাজের জন্য সমুদ্রের উপর নির্ভরশীল না হতে পারে, তাহলে তারই সবচাইতে বেশি ক্ষতি হয়ে যাবে। এবার সেই জাপানি লোকটির ফান্ড পাওয়ার পর সিগেল দ্রুত তার পুরো সায়েন্টিস্ট টিমকে রেডি করে ফেলে। আর এবারের রিসার্চটি যেহেতু অনেক বেশি ভয়ানক একটি রিসার্চ ছিল, সেটার জন্য প্রত্যেকটি সায়েন্টিস্ট তাদের পরিবারের কাছ থেকে শেষবারের মতো বিদায় নেয়, কারণ তারা বেঁচে ফিরতে পারবে কিনা সেটা কেউ জানে না। তো এরপর তারা সবাই প্রস্তুতি নিয়ে বিশাল বড় একটি রিসার্চ জাহাজে করে রিসার্চের জন্য বেরিয়ে পড়ে। আর অলরেডি মনিটরের মাধ্যমে সমুদ্রের বিভিন্ন জায়গার উপর লক্ষ্য করা হচ্ছিল। তো মনিটরের মাধ্যমে লোকেশন ট্র্যাক করতে করতে তারা দক্ষিণ দিকের দিকে যেতে থাকে, কারণ সেই অদ্ভুত জিনিস অর্থাৎ ইলের আওয়াজ আসছিল দক্ষিণ দিক থেকে। তো তারা যত বেশি সামনে যাচ্ছিল, মনিটরের মাধ্যমে তারা তত বেশি সেই ব্যাকটেরিয়াগুলোকে লক্ষ্য করতে পারছিল, যেগুলোর কারণে মূলত মানুষের মৃত্যু ঘটছে। আর এখন লোকেশনটি তাদেরকে যেই জায়গাগুলো দেখিয়ে দিচ্ছিল, সেই জায়গাগুলো মূলত অ্যান্টার্কটিকার বিশেষ এক ধরনের ভ্যালি ছিল, যেখানে মূলত মানুষেরা আসা যাওয়া করতই না। তাই হয়তো সেই ব্যাকটেরিয়া সেখানে হাজার বছর ধরে রয়েছে, যেটা কোনো এক কারণে ছড়িয়ে পড়েছে। তো জাহাজের মধ্যে প্রত্যেকটি সায়েন্টিস্ট প্রতিটি ছোট ছোট জিনিসকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, আর প্রত্যেকেই তাদের নিজ নিজ দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করছিল। তাদের জাহাজের মধ্যে আবার একজন রিপোর্টার ছিল। সেই রিপোর্টার এখানে প্রত্যেকটি সায়েন্টিস্টের আলাদা আলাদা ইন্টারভিউ নিচ্ছিল। তো রিসার্চের সবকিছু তাদের প্ল্যান মোতাবেক চলছিল। কিন্তু যখন তারা তাদের টার্গেটেড লোকেশনের কাছাকাছি চলে আসে এবং শিপটি সমুদ্রের অনেক গভীরে চলে আসে, ঠিক তখনই তাদের সঙ্গে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। মুহূর্তের মধ্যেই তাদের সম্পূর্ণ জাহাজের ইলেকট্রনিক সিস্টেম বন্ধ হয়ে যায়, যেটা মোটেও হওয়ার কথা ছিল না। এতে প্রত্যেকটি সায়েন্টিস্ট অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে কিছুক্ষণ আবারও ইলেকট্রিসিটি চলে আসে এবং তাদের মনিটরের স্ক্রিনও পাল্টে যায়। সেখানে অটোমেটিকভাবে অডিও ট্র্যাকিং চালু হয়ে যায়। এতে প্রত্যেকটি সায়েন্টিস্টরা বুঝতে পারে যে তারা এখন সেই সিগন্যালটি পেতে চলেছে, যেটার অপেক্ষা তারা করছিল। তবে তারা এটা বুঝতে পারছিল না যে ইলের সঙ্গে তারা কিভাবে কমিউনিকেশন করবে। কিন্তু তারা যেহেতু ইলকে সৃষ্টিকর্তারই কোনো গজব মনে করছিল, তাই ইল যাতে ইমোশনাল হয়ে যায়, এজন্য তারা ইলকে কন্ট্রোলে আনতে একটি বাচ্চার আওয়াজ সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেয়, যাতে করে ইল নিজে থেকে তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করার রাস্তা বের করে ফেলে। অর্থাৎ এই পদ্ধতিগুলো ছিল বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়গুলো থেকে সম্পূর্ণ আলাদা। তবে এভাবে প্রায় অনেক সময় যাবৎ অপেক্ষা করার পরও তারা ইলের কাছ থেকে কোনো ধরনের সিগন্যাল পাচ্ছিল না। তাই তারা এভাবে ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকতে পারবে না। এজন্য সম্পূর্ণ বিষয়টি সরাসরি চেক করার জন্য চার্লি তার একজন কলিগকে নিয়ে একটি ওয়াটার ক্যাপসুলের মাধ্যমে সমুদ্রের তলদেশে চলে যায়। কিন্তু যখনই তারা আস্তে আস্তে সমুদ্রের অনেক গভীরে যেতে থাকে, ঠিক তখনই অদ্ভুতভাবে তাদের সঙ্গে শিপের কানেকশন বন্ধ হয়ে যায়। শিপের রিসার্চ টিম কোনোভাবেই আর তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। এদিকে দেখা যায় অদ্ভুতভাবে তাদের ক্যাপসুলটির ভেতর থেকে অক্সিজেন লেভেল কমে যেতে শুরু করে। এমনকি ক্যাপসুলটির ফাংশনও উল্টোপাল্টাভাবে কাজ করতে থাকে। তো চার্লির সঙ্গে তার যে কলিগ ছিল, তার নাম হচ্ছে পোল্যান্ড। এসব কিছু দেখে পোল্যান্ড তখন দ্রুত ক্যাপসুলটিকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু চার্লি তাকে এমনটা করতে মানা করে দেয়। সে বলে যে তারা এখানে জীবন মরণের রিসার্চের জন্যই এসেছে, তাই তারা ফিরে গেলে এই রিসার্চ আর কখনোই সম্পন্ন হবে না। আর যেহেতু তারা ইলের একদম কাছাকাছি রয়েছে, তাই তাদের আরও একটু চেষ্টা করতে হবে। এজন্য চার্লি তখন ইচ্ছে করেই ক্যাপসুলের লাইটগুলো বন্ধ করে দেয়। আর সঙ্গে সঙ্গে তারা সেখানে সেই বিশাল বড় আলোর রিফ্লেকশনটি দেখতে পায় এবং বিশাল বড় গর্জনও শুনতে পায়, যেটার নাম তারা মূলত ইল দিয়েছে। আর তাদের যখন মনে পড়ে যে ইল একটি জাহাজকে নিজের ভেতরে নিয়ে গিয়েছিল, ঠিক তখনই তারা তাদের ওয়াটার ক্যাপসুল নিয়ে উপরের দিকে চলে আসে। এরপর জাহাজের একটি ছোট কম্পার্টমেন্ট খুলে যাওয়ার পর তারা দ্রুত তাদের জাহাজের মধ্যে ফিরে আসতে সক্ষম হয়। আর জাহাজে ফিরে আসতেই সবাই তাদের কাছে জানতে চায় যে তারা সমুদ্রের নিচে কিছু দেখেছে কিনা। তবে পোল্যান্ড বলে সে কিছুই দেখেনি, কিন্তু চার্লি জানায় যে সে দেখেছে, সে ইলকে দেখেছে, যে কিনা পানির মধ্যে ঝলমল করছিল। এখন জাহাজের মধ্যে এই সমস্ত ব্যাপারে কথাবার্তা চলছিল। কিন্তু ঠিক এমন সময় দেখা যায় তাদের কম্পিউটার স্ক্রিনে এবার অনেক জোরে জোরে সিগন্যাল আসতে শুরু করে। আর এই সিগন্যালের ধরন দেখে বোঝা যাচ্ছিল যখন যখন তাদের বাচ্চাদের কান্নার অডিওটির স্পিড বাড়ছিল, তখন এই সিগন্যাল আরও দ্রুত হচ্ছিল। অর্থাৎ ইল হয়তো তাদের এই কান্নার শব্দের রেসপন্স করছে। এবার আমরা সেই রিসার্চ জাহাজের মধ্যে ছোট্ট একটি পুল দেখতে পাই, যে জায়গাটিকে রিসার্চের জন্যই বানানো হয়েছিল। আর এখানেই মূলত তাদের ওয়াটার ক্যাপসুলটি রাখা হয়েছিল। তো এই পুলের কাছে আবার সেই জার্নালিস্টও ছিল, যে কিনা এক এক করে তাদের সবার ইন্টারভিউ নিয়েছিল। তো সে এখানে যখন এখানকার বিষয়গুলো রেকর্ড করছিল, ঠিক তখনই সেখানে একটি অদ্ভুত ঘটনা দেখা যায়। তাদের শিপের মধ্যে যেই পুলটি রয়েছে, এখানকার পুলের পানিতেও অদ্ভুত কিছু আলো দেখা যাচ্ছিল এবং পানির মধ্যে অদ্ভুতভাবে ঢেউ উঠছিল। তো এটা চেক করতে গিয়ে সেই জার্নালিস্ট পানির মধ্যেই পড়ে যায়। এরপর সিগেল এবং লিওনের টিম যখন এটা দেখতে পায়, তখন তারা তাকে দ্রুত উদ্ধার করে নিয়ে আসে। আর তার ব্লাড টেস্ট করে দেখা যায় সেও মূলত সেই ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছে।
অর্থাৎ তাদের শিপের পুলের পানির মধ্যে সেই ব্যাকটেরিয়া চলে এসেছে। তবে সবচাইতে অদ্ভুত ঘটনা হচ্ছে যে জার্নালিস্টের সঙ্গে যখন এমন ঘটনা ঘটছিল ঠিক তখনই আবারও তাদের শিপের সমস্ত সিগন্যাল চলে গিয়েছিল। আর জার্নালিস্টকে উদ্ধার করার পর তাদের কাছে আরও জোরে জোরে সিগন্যাল আসছিল। এমনকি তারা ইলের পক্ষ থেকে একটি মেসেজও পেয়েছিল। তবে একজন সায়েন্টিস্ট এই মেসেজটির উপর লক্ষ্য করে বুঝতে পারে যে এই মেসেজটি এবার তারা সমুদ্রের কোনো গভীরতম অংশ থেকে নয়, বরং তারা নিজেদের জাহাজের ভেতর থেকেই পেয়েছে। অর্থাৎ ইল এখন তাদের জাহাজের আশেপাশেই রয়েছে। এদিকে সেসেল যখন সেই জার্নালিস্টের শরীরে তরল পদার্থ নিয়ে সেটাকে রিসার্চ করে তখন সে দেখতে পায় তার শরীরে সম্পূর্ণ তরল পদার্থ ঠিক তেমন হয়ে গিয়েছে যেমনটা বিভিন্ন সামুদ্রিক প্রাণীদের হয়ে থাকে। অর্থাৎ এই ব্যাকটেরিয়া খুবই অল্প সময়ের মধ্যে জার্নালিস্টের পুরো শরীরকেই দখল করে নিয়েছে। এসব দেখে চার্লি তখন বলে যে তারা যখন তাদের ওয়াটার ক্যাপসুল নিয়ে পানির নিচে গিয়েছিল তখন তাদের ওয়াটার ক্যাপসুলের উপরেই তারা ইলকে দেখেছিল। হতে পারে তাদের ওয়াটার ক্যাপসুলের মাধ্যমে সেই ব্যাকটেরিয়া শিপের মধ্যে চলে এসেছে, কিন্তু এই বিষয়টি চার্লির কলিগ পলেন স্বীকার করতে চাইছিল না। এদিকে এমন সময় তারা সমুদ্রের গভীর থেকে আবারও অনেক বড় একটি সিগন্যাল পায়। আর সিগন্যালের অডিও ফুটেজ চেক করে দেখা যায় যে সেখানে বিশেষ কিছু আকৃতি দেখা যাচ্ছিল, যে আকৃতিগুলো ছিল সমুদ্রের তলদেশ থেকে শুরু করে মানুষের আকৃতির মতো। তো সমস্ত সায়েন্টিস্টরা যখন সেই সিগন্যাল দেখতেই ব্যস্ত ছিল সে সময় চার্লি ছিল শিপের পুলের কাছে। আর চার্লি এখানে দেখতে পায় যে পুলের মধ্যে এখন আরও অনেক বেশি আলো জ্বলজ্বল করছে, আর আলোগুলো একসঙ্গে মিলিত হয়ে বিভিন্ন আকৃতি ধারণ করছে। এবার পরের দিন সকালবেলা দেখা যায় যে জাপানি অফিসার তাদেরকে রিসার্চের জন্য ফান্ড দিয়েছিল সেই অফিসার একটি হেলিকপ্টারের মাধ্যমে তাদের শিপের মধ্যে চলে আসে, কারণ সেই রিসার্চের সমস্ত আপডেট জানতে চাইছিল। তাই প্রত্যেকটি সায়েন্টিস্টরা তখন একটি জায়গাতে বসে তাকে তাদের রিসার্চের প্রত্যেকটি বিষয় বুঝিয়ে বলার চেষ্টা করছিল। গতকাল থেকে রিসার্চের উপর ভিত্তি করে তারা একটি জিনিস বুঝতে পেরেছে যে আসলে এসব কোনো অলৌকিক ঘটনা নয়, বরং সেই ইল নামের জিনিসটি হচ্ছে এক ধরনের স্পেশি, ঠিক যেমনটা এলিয়েনকে বলা হয়ে থাকে। এটা এমন এক ধরনের স্পেশি যেটা হাজার বছর ধরে পানির মধ্যে আগে থেকেই ছিল, কিন্তু এটা হয়তো মানুষের কোনো আচরণের কারণেই জেগে উঠেছে এবং তাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয় তারা মানুষের উপর প্রতিশোধ নিতে চাইছে। কারণ শত শত বছর ধরে মানুষ সমুদ্রের উপর অত্যাচার চালাচ্ছে, তাই তারা এখন আর কোনোভাবেই এটা চাইছে না যে মানুষেরা আবারও পলিউশনের মাধ্যমে তাদের সমুদ্রকে নষ্ট করে দিক বা তাদের অস্তিত্ব মুছে যাক। তাই মূলত তারা ইচ্ছে করে সমুদ্রের পানিতে ব্যাকটেরিয়া ছড়িয়ে দিচ্ছে যাতে করে মানুষ তাদের কাছ থেকে দূরে সরে যায়। কিন্তু সমুদ্রই তো ছিল মানুষের পানির রিসোর্সের একমাত্র মাধ্যম, তাই এটা তো কখনোই সম্ভব নয় যে মানুষ সমুদ্র ছেড়ে দেবে। সেই জাপানি অফিসারও এখানে এই ব্যাপারে প্রশ্ন করে যে মানুষের পক্ষে সমুদ্র ছাড়াটা তো কখনোই সম্ভব নয়, এখন তারা কি করবে? তখন সায়েন্টিস্টরা তাকে খুশির সঙ্গে জানায় যে গতকাল থেকে সে স্পেশি তাদেরকে বারবার সিগন্যাল দিচ্ছে, তাদের বিভিন্ন অডিও রেসপন্স করছে, অর্থাৎ এর মানে তারও তাদের সঙ্গে যোগাযোগ করছে। তাই তারা তাদের সঙ্গে যোগাযোগ করে মূলত একটি ডিল করতে চাচ্ছে যেটার মাধ্যমে তাদের অস্তিত্বও টিকে থাকবে এবং মানুষও সমুদ্রের পানি ব্যবহার করতে পারবে। আর হয়তো তারা তাদের মিশনের খুব কাছাকাছিই রয়েছে। অন্যদিকে আমরা সায়েন্টিস্টদের আরও একটি টিমকে দেখতে পাই। তারা এখানে এমন একটি বিশেষ ধরনের কেমিক্যাল তৈরি করেছিল যে কেমিক্যাল পানির মধ্যে দিলে সেই সমস্ত ব্যাকটেরিয়া মারা যাবে। তাই এবার কয়েকজন সায়েন্টিস্ট মিলে সিদ্ধান্ত নেয় যে কেমিক্যালটি তারা সমস্ত সমুদ্রের মধ্যে ঢালবে এবং ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে। কিন্তু সিগেল এই বিষয়টিতে রাজি ছিল না, কারণ তার কাছে মনে হচ্ছিল এতে বিপরীত কিছুও ঘটতে পারে। কিন্তু তারপরও কয়েকজন সায়েন্টিস্ট তাদের শিপের পুলের মধ্যে এই রিসার্চটি করে দেখতে চায়। তারা তাদের পুলের মধ্যে সেই কেমিক্যাল ঢেলে দেয়, আর মুহূর্তের মধ্যেই দেখা যায় সেখানে প্রচণ্ড জোরে জোরে অদ্ভুত একটি ঢেউ শুরু হয়ে যায়। আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে দানব আকৃতির একটি প্রাণী চলে আসে, যার ফলে তাদের জাহাজের সবকিছু ভেঙে তছনছ হয়ে যেতে শুরু করে। জাহাজের সমস্ত সিগন্যালও পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় এবং তাদের জাহাজ সমুদ্রের মাঝখানে থেমে যায়, অর্থাৎ তারা এখন সমুদ্রের মাঝখানে আটকা পড়ে যায়। এতে করে প্রত্যেকটি সায়েন্টিস্ট বুঝতে পারে যে যত তাড়াতাড়ি সম্ভব তাদের এখন এখান থেকে পালানো উচিত। কিন্তু এমন সময় দেখা যায় যে আস্তে আস্তে সমুদ্রের বরফগুলো তাদের জাহাজকে আঁকড়ে ধরছে, অর্থাৎ তারা এই জাহাজটিকে আটকানোর চেষ্টা করছে। এবার সায়েন্টিস্টরা যখন একটু তাদের শিপের বাইরে তাকায় তখন তারা দেখতে পায় সেই আলোর মতো জিনিসটি তাদের জাহাজের চারিপাশে এসে ঘিরে ফেলেছে, অর্থাৎ স্পিশি এখন তাদেরকে এই জায়গা থেকে যেতে দিতে চাইছে না। এমনকি স্পিশি এখন শিপটিকে টেনে অন্য কোনো জায়গাতে নিয়ে যেতে চাইছে। এদিকে শিপটির ক্যাপ্টেন ভয় পেয়ে গিয়ে বারবার ইঞ্জিন চালু করার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না। আসলে স্পিশিরা প্রথমে মানুষকে ওয়ার্নিং করেছিল ব্যাকটেরিয়ার মাধ্যমে, যাতে করে তারা সমুদ্রের পরিবেশকে নষ্ট না করে, কিন্তু মানুষ তো উল্টো এখন সমুদ্রে কেমিক্যাল মিশিয়ে তাদেরকেই মারার চেষ্টা করছে। তাই স্পিশিরা এখন রেগে গিয়ে তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য হিংস্র হয়ে উঠেছে। আর এখন তারা তাদেরকে সমুদ্র থেকে কোথায় নিয়ে যাচ্ছে এটা কেউ জানে না। এমন পরিস্থিতিতে সেই জাপানিজ অফিসার সায়েন্টিস্টদের কাছে জানতে চায়
যে তারা এই কেমিক্যাল পুরো সমুদ্রে কেন ছড়িয়ে দিচ্ছে না, এতে করে স্পিসিগুলো মারা যাবে। এমন সময় একজন সায়েন্টিস্ট তাকে জানায় যে সম্পূর্ণ পৃথিবীর যতগুলো ম্যানুফ্যাকচারাল কোম্পানি রয়েছে সেই কোম্পানি সবাই মিলে যদি সারা জীবন ধরে এই কেমিক্যালগুলো তৈরি করতে থাকে, তারপরও এত পরিমাণ কেমিক্যাল তৈরি করা যাবে না যেগুলো পৃথিবীর প্রত্যেকটি সমুদ্রের পানিতে দেয়া যাবে। এখন সবকিছু পর্যবেক্ষণ করে তারা সবাই বুঝতে পারে যে স্পিসির হাত থেকে মানুষকে বাঁচানোর শুধুমাত্র একটি রাস্তা রয়েছে, সেটা হলো সে যা চাইছে সেটা শোনা এবং তার সিদ্ধান্তই মেনে নেয়া। তা না হলে এই জাহাজের সমস্ত সায়েন্টিস্টরাও আজকে মারা যাবে। এরপর দেখা যায় সায়েন্টিস্টরা দ্রুত সেই জার্নালিস্টের ডেড বডি নিয়ে আসে, আর তারা এই ডেড বডিটি সমুদ্রে ফেলে স্পিসিদেরকে জানান দিতে চায় যে তারা তাদের কথায় রাজি আছে। এরপর ওয়াটার ক্যাপসুলে করে যখন সেই জার্নালিস্টের ডেড বডি পানিতে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, চার্লিও তখন দ্রুত সেই ওয়াটার ক্যাপসুলে বসে পড়ে। আর সে এখানে ইচ্ছে করে তার বুকের মধ্যে এমন একটি ইনজেকশন পুশ করে দেয় যেটা মূলত এই স্পিসির ব্যাকটেরিয়া দিয়ে তৈরি করা হয়েছিল। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছিল যে মানবজাতিকে রক্ষা করার জন্য চার্লি এখানে নিজেকে স্যাক্রিফাইস করতে চাইছে, যেটা সে তার টিমের কাউকে জানায়নি। এবার ওয়াটার ক্যাপসুল নিয়ে পানির তলদেশে আসার পর চার্লি দ্রুত ওয়াটার ক্যাপসুলের দরজা খুলে দেয় আর আস্তে আস্তে সেখানে পানি ফুটতে শুরু করে। এরপর চার্লি তার জ্ঞান হারিয়ে ফেলে। আর কিছুক্ষণ পর দেখা যায় চার্লির বডি গভীর সমুদ্রের মাঝখানে ভাসছে, আর তাদের জাহাজ থেকে সেই স্পিসি সরে গিয়েছে এবং তারা এখন চার্লিকে চারিপাশ থেকে ঘিরে ফেলেছে। তবে এখানে তাদের মুভমেন্ট দেখে বোঝাই যাচ্ছিল যে তারা হয়তো এখন মানুষের উপর খুশি ছিল, কারণ চার্লি নিজে তাদের কাছে আত্মসমর্পণ করেছে। অর্থাৎ তারা মানুষের সঙ্গে যে লড়াই শুরু করেছিল সেই লড়াইয়ে মানুষ তাদের কাছে হার মেনেছে এবং তারা জিতেছে। এরপর দেখা যায় সেই স্পিসিরা চার্লিকে রক্ষা করছিল এবং তাকে সমুদ্রের নিচে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল। এবার পরের দিন সকালবেলা দেখা যায় সেই সমুদ্রের একটি কিনারায় চার্লির জ্ঞান ফিরে আসে। আর চার্লি যখন তার চোখ খুলে তাকায় তখন আমরা দেখতে পাই তার চোখের মধ্যে ঠিক সেই আলোটি জ্বলছে, যেই আলো মূলত সে স্পিসির ছিল। অর্থাৎ চার্লিকে বাঁচানোর মাধ্যমে তারা মানুষের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে, আর হয়তো এখন আবারও সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে উঠবে। তো এমন একটি থ্রিলিং এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।